সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে এই 18 নম্বর ক্লাসটা এখনই জাস্ট প্রোভাইড করালাম। এবার তোমাদেরকে 19 নম্বর ক্লাসটা প্রোভাইড করাচ্ছি। তো এখানে বেশি সময় নষ্ট করছি না, তোমাদেরকে বলেছিলাম যেগুলো বাদ বাকি আর্টিকেলস যেগুলো ইম্পর্টেন্ট না সেটা তোমাদেরকে পোস্ট করে দিব, আর যেটা অ্যামেন্ডমেন্টস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলে দেবো। তারপরে লাস্ট যে ভিডিওটা হবে, এই দুটো ভিডিও এনাফ তোমাদের পলিটির জন্য। আর একটা ভিডিও এক্সট্রা আমি প্রোভাইড করব, সেটা মানে কিছু কিছু পোর্শন ছুটে যায়, তো সেগুলো তোমাদেরকে মিসলেনিয়াস পোর্শনটা প্রোভাইড করে দিব আজকে না, ওই 2-3 দিন পর তোমাদেরকে প্রোভাইড করে দিব, যেহেতু এখন আমাকে ফিজিক্স সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তো এবার দেখো, ফার্স্ট যেটা হচ্ছে আর্টিকেলসে কি কি ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে রেখেছি, বাদ বাকি কিছু পড়বে না, আর অমনিও কখনো আসে না, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, পার্ট নাম্বার 1, টোটাল পার্ট কটা আছে তোমরা জানো, 22টা পার্ট আছে, আর শিডিউল কটা আছে এখন 12টা আছে, আর তোমাদের আর্টিকেল কটা আছে 395 আছে। আমরা 448 পড়ি, কিন্তু এটা ভুল, এটা হবে না তোমাদের কখনো, এখানে জিজ্ঞেস করে না, দেখবা কখনো আর্টিকেল তোমাদেরকে জিজ্ঞেস করে না, কিংবা পার্ট জিজ্ঞেস করে না, সবসময় কি জিজ্ঞেস করে তোমাদেরকে, তপশিল জিজ্ঞেস করে। তো তার জন্য কি পড়বা, জাস্ট এখানে তপশিলটা পড়ে রাখো, মানে তোমাদের এই যেটা শিডিউলস হচ্ছে সেটা পড়ে রাখো, 12টা হচ্ছে, ঠিক আছে। তো এখানে পার্ট নাম্বার 1-এ কি বলা আছে, পার্ট নাম্বার 1-এ হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইন্ডিয়াতে টোটাল কটা রাজ্য হচ্ছে, 28টা রাজ্য হচ্ছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা হচ্ছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে। আগে 9টা ছিল, দিয়ে তারপরে কি হলো, দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা অ্যান্ড নগর হাভেলি, এই দুটোকে অ্যাড করে দেওয়া হয়েছে, তাই না। তো এবার নেক্সট হচ্ছে প্রথম আর্টিকেলে কি বলা আছে, ইন্ডিয়াকে কি বলা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। এটা এবারকার ডাব্লিউবিসিএস এ এসেছিল। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট আর্টিকেলে বলা আছে। সেকেন্ড আর্টিকেলে কি বলা আছে, এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, নতুন স্টেট তোমাদের এস্টাবলিশ করতে পারো। আর থার্ড আর্টিকেলে বলা আছে, মানে দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু ফর্ম নিউ স্টেট অ্যান্ড টু অল্টার দ্য এরিয়াস। মানে ফর এক্সাম্পল আমাদের যেটা উত্তরাখণ্ড কোথা থেকে ভাগ হয়েছে, যেমন উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড ভাগ হলো না 2002 সালে ভাগ হয়েছিল নভেম্বরে। তো এটাই কি হচ্ছে, এগুলো বাইফিকেট করতে পারে, ভাঙতে পারে, কিংবা জোড়তে পারে, সেগুলো কি করতে পারে, পার্লামেন্ট জোড়তে পারে, ঠিক আছে, কোনো স্টেট করতে পারে না এই জিনিসটা। তো এখানে অত ইম্পর্টেন্ট কিছু নাই। দেন নেক্সট হচ্ছে তোমাদের পার্ট 2, এখানে তোমাদের সিটিজেনশিপের ব্যাপারে বলা আছে, পার্ট আর্টিকেল 5 থেকে 11। এখানে এতটুকুই পড়বা, তার বেশি কিছু পড়বে না, সব তোমাদের জন্য ইউজলেস, বাস অতটুকুই পড়বে। পার্ট 2-এ কি বলা আছে, সিটিজেনশিপ কত থেকে কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 5 থেকে 11। দেন নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মানে কি হচ্ছে তোমাদের মৌলিক অধিকার, আর্টিকেল 12 থেকে 35। এখানে তোমাদেরকে এক একটা মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্নগুলো সেট হয়। তো সবচেয়ে প্রথম যেটা হচ্ছে তোমাদের রাইট টু ইকুয়ালিটি। তো এটাতে তোমাদের আর্টিকেল নাম্বার 14-এ কি বলা আছে, ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের সামনে সবাই ইকুয়াল, এই জিনিসটা বলা আছে, ইকুয়ালিটি বিফোর ল, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14। তারপরে 15 ইম্পর্টেন্ট না, 16 ইম্পর্টেন্ট না, 17টা ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার জিজ্ঞেস করে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল নাম্বার 17-তে বলা আছে। অ্যাবলিশন অফ টাইটেল, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 18। এখান থেকে কি তোমাদের ভারত রত্ন এগুলো সব যত কিছু দেওয়া হয় আর্টিকেল নাম্বার 18-এর থ্রুই দেওয়া হয়। আরেকটা কি হচ্ছে, অনেকজন বলছে স্যার প্লিজ এগুলো বাংলাতে প্রোভাইড করেন। তো বাংলাতে ডেফিনেটলি তোমাদেরকে আমি একটা ফুল পিডিএফ প্রোভাইড করে দেবো। আজকে ক্লাস হয়ে যাক, ফাইজাল স্যারের ক্লাস যেটা হবে তোমাদের ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ক্লাসটা হবে। ইন্টিগ্রেশন ক্লাসটা আমি ফ্রি রাখবো, ওই ভিডিওটা রেকর্ড হয়ে গেছে, ওটাকে প্রিমিয়ার ক্লাস করবো 10:30টার সময়, তোমাদের ক্লাসটা হবে, প্রিমিয়ার ক্লাস হবে, ঠিক আছে। ওটা তোমাদের লাইভ ক্লাস তো না, প্রিমিয়ার ক্লাস হবে। তো ওই ক্লাসটা অ্যাটেন্ড করবা, তারপরে তোমাদেরকে 11টার সময় ফুল একদম বাংলাতে, যেটা একটা বই আছে ক্র্যাকের যে বইটা আছে, ওটা ফুল প্রোভাইড করে দেবো, ওখান থেকে তোমরা বাংলাতে পড়ে নিও, ঠিক আছে। আমি জাস্ট এখানে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি কি কি ইম্পর্টেন্ট, কি পড়তে হবে না পড়তে হবে, এগুলো তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি, ওকে। দেন নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম কত থেকে কত নম্বর, তোমাদের স্বাধীনতা অধিকার, আর্টিকেল নাম্বার 19 থেকে 22 পর্যন্ত। 19টা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, এগুলো হচ্ছে তোমাদের ফ্রিডম অফ স্পিচ। তোমরা যদি জিজ্ঞেস করে তো কত নম্বর আর্টিকেলে বলা আছে, 19 নম্বর আর্টিকেলে বলা আছে। তারপর হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 21। কেন ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম এমার্জেন্সি হলে কি হয়, মানে জরুরি ব্যবস্থা যদি আমাদের ঘোষণা করা হয়, রাজ্যে কিংবা দেশে পুরো জরুরি ব্যবস্থা করা হয়, তাহলে কি হবে, তোমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো, মানে আমার যে মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলোকে খণ্ডন করে দেওয়া হবে। তাহলে কি হচ্ছে, মৌলিক অধিকার যদি খণ্ডন করে দেয়, তাহলে তো যে কেউ এসে তোমাকে মেরে দিয়ে চলে যেতে পারবে, তাই না, না এটা করা যাবে না। তার জন্য কি হচ্ছে, তোমাদের ফান্ডামেন্টাল রাইটসকে উল্লঙ্ঘন, মানে খণ্ডন করে দেওয়া হয় ইমার্জেন্সি যদি লাগে। কিন্তু ইমার্জেন্সি যখন লাগে, তখন শুধুমাত্র একটা আর্টিকেল কখনো তোমাদের খণ্ডন করতে পারবে না, কেউ করতে পারবে না, সেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। এমার্জেন্সি যদি লাগে, তাহলে কোন আর্টিকেলটা ক্যান্সেল আউট হয় না, 19, 20, 21 এগুলো ক্যান্সেল আউট হয় না, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, আর্টিকেল নাম্বার 21, ঠিক আছে। দেন নেক্সট দাঁড়াও, সাফ করে দিই। তারপর হচ্ছে তোমার রাইট টু এডুকেশন, এটা হচ্ছে আর্টিকেল তোমাদের
পরে অ্যাড করা হয়েছিল, এটা আর্টিকেল নাম্বার 21-এর এতে অ্যাড করা হয়েছে। এটা কত নম্বর সংবিধান সংশোধন তোমরা জানোই, 86th অ্যামেন্ডমেন্ট। এটা অ্যামেন্ডমেন্টটা দাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। এটাও তোমাদেরকে লাস্টে পড়ে দিব কখন কোন অ্যামেন্ডমেন্টটা হয়েছিল আর কখন কোন অ্যামেন্ডমেন্টটা কত ইম্পর্টেন্ট। এই এক একটা তোমাদেরকে একদম বোল্ড মার্ক করে রেখেছি। এটা তোমরা পিডিএফ বেসড যদি পড়তে চাও তো পড়ো, আমি চেষ্টা করেছি কম পেজে বানানো, তাহলে কি হবে কম পেজে তোমাদের 4-5টা পেজে তোমরা জেরক্স করে নিতে পারবে, তোমাদের খরচাটা একটু কম হবে। আমি চাইছি না যেন তোমাদের খরচা বেশি হোক। দেন নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 21-এর এতে কি বলেছে, রাইট টু এডুকেশন। এটা কত 6 থেকে 14 বছর পর্যন্ত যত স্টুডেন্টস আছে তাদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে, এটা হচ্ছে স্টেটের দায়িত্ব, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে রাইট আগেন্স্ট এক্সপ্লয়টেশন। এখানে হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপারে কত নম্বর আর্টিকেল বলা আছে, আর্টিকেল নাম্বার 23-এ। আর চাইল্ড লেবারে যেটা বলা আছে আর্টিকেল নাম্বার 24-এ বলা রয়েছে। তারপর হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজন, এটা অত ইম্পর্টেন্ট না, কিছু জিজ্ঞেস করবে না এখান থেকে। কালচারাল এডুকেশন এটাও জিজ্ঞেস করে না। যেটা নেক্সট জিজ্ঞেস করে সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ কি হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি মানে কি হচ্ছে, মেনে নাও তোমাকে ভুলবশত তুমি ওই দোষটা করনি কিন্তু তোমাকে গুনেগার সাবিত করে দেওয়া হলো, তাহলে কি হচ্ছে এবার এবার তুমি কি করবা, তোমাকে জেলে নিয়ে যাওয়া হলো, হাইকোর্ট বললো না তুমি খুনটা করেছো, এবার কি হবে, তুমি কি অ্যাপিল করতে পারো না কি আমি বেগুনা, আমি কি নিজেকে বেগুনা সাবিত করার জন্য কি করবা, তুমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করবা, তাই না? কিংবা লোয়ার কোর্ট তোমাকে যদি বললো কি না তুমি এই খুনটা করেছো কিংবা তুমি এই দোষটা করেছো ভুলবশত যদি হয়ে গেছে, তাহলে কি হবে, তুমি হাইকোর্টে অ্যাপিল করতে পারো। এটাই কি হচ্ছে তোমাদের কনস্টিটিউশনাল রেমেডিজ, মানে যদি কিছু ভুল হয়ে যায় তো ওটাকে ঠিক করা যায়। তো এটাই হচ্ছে তোমাদের রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, এটা আর্টিকেল নাম্বার 32-এ দেওয়া আছে। আর এটা কি বি আর আম্বেদকর যে হচ্ছে আমাদের কি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হচ্ছে, বি আর আম্বেদকর এই আর্টিকেলটাকেই বলেছে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে আত্মা আর হৃৎপিণ্ড বলেছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে আর্টিকেল 32 তে আর একটা জিনিস কি হচ্ছে, এটা থেকে রিট পাস করা হয়। আর্টিকেল 32 থ্রু কে সুপ্রিম কোর্ট রিট পাস করে, আর আর্টিকেল 226 থেকে হাইকোর্ট রিট পাস করে। রিট মানে কি হচ্ছে, ফর এক্সাম্পল আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে না, এগুলো যদি উল্লঙ্ঘন হয় তাহলে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট এটাকে রিট পাস করে আমাদেরকে বাঁচাতে পারে। তো এটাই কি হচ্ছে, রিট শুধুমাত্র বাঁচানো এমন না, কি মেনে নাও কোনো একটা বিডিও অফিসার হচ্ছে কেউ, কিংবা কোনো একটা পোস্টে কেউ অফিসার হচ্ছে, ও সে ঠিকঠাকভাবে কাজ করছে না, তার বিরুদ্ধে একটা রিট পাস করে যাওয়া পারে। তারপরে হচ্ছে মেনে নাও হাইকোর্ট যদি কোনো ভুল করলো, ও কোনো ভুল ডিসিশন নিয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট একটা রিট পাস করতে পারে কি না তুমি এটা ভুল করেছো, এবার আমাকে দিয়ে দাও, আমি সব সামলে নিচ্ছি। তো এমন করে এই ভিতরে তোমাদেরকে পড়তে হবে না, এগুলো যদি পড়তে চাও তো বিসিএস গ্রুপে আসো, ডেফিনেটলি তোমাদেরকে এক একটা পয়েন্টের ব্যাপারে পুরো ভালো করে পড়ানো হবে। কিন্তু এখন তোমাদেরকে পড়তে আমি ডেফিনেটলি মানা করবো, কারণ তোমাদের কাছে হাতে সময় কম আছে, তোমাদেরকে কোথায় খাটতে হবে, ম্যাথ অ্যান্ড ফিজিক্সের অনেক বেশি খাটতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদেরকে নোটস প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে তোমরা ভালো করে পড়ে নিও, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে রিট কটা আছে আমাদের, রিট হচ্ছে আমাদের 5টা। এটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ আ বডি, ম্যান্ডামাস মানে বি কমান্ড, কো ওয়ারেন্টো মানে বাই হোয়াট অথরিটি, সরি বাই ওয়ারেন্ট, তারপরে সার্সিয়ারি মানে টু বি সার্টিফাইড, অ্যান্ড এটা হচ্ছে তোমাদের প্রোহিবিশন মানে টু বি স্টপড, মানে টু বি ওই কাজটা তোমাদের আর করতে হবে না। এটা তোমাদের হাইকোর্টটা সুপ্রিম কোর্ট বলে হাইকোর্টকে, যাই হোক। দেন নেক্সট হচ্ছে তোমাদের পার্ট নাম্বার 4। পার্ট নাম্বার 4-এ কি হচ্ছে তোমাদের ডিপিএসপি যেটাকে বলছে, নির্দেশমূলক নীতি যেটা বলো না, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোথা থেকে আমরা ধার নিয়েছি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে, তো এটা আয়ারল্যান্ড থেকে ধার নিয়েছি। এখানে কি কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের আর্টিকেল নাম্বার 40টা অনেক ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞেস করেছে। ভিলেজ পঞ্চায়েত আমাদের একটা অর্গানাইজ করতে হবে, সেটাকে আমরা কত নম্বর আর্টিকেলে বলা আছে, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 40-তে। রাইট টু ওয়ার্ক, তোমার কাজ করার স্বাধীনতা, তোমার কাজ করার রাইটটা, এটা কত নম্বর আর্টিকেল, আর্টিকেল নাম্বার 41। আর 44 এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ওই তো ট্রিপল তালাকের ব্যাপারে যেটা ঝামেলা হলো না, এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। তো এটা হচ্ছে তোমাদের আর্টিকেল নাম্বার 44। তারপরে হচ্ছে প্রহিবিশন অফ ইনটক্সিকেটেড ড্রিঙ্কস, এটা হচ্ছে তোমাদের আর্টিকেল নাম্বার 47-এ বলা আছে। এবার কি হচ্ছে আরো বলছি আস্তে আস্তে। দেন নেক্সট হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি, আর্টিকেল 48। তারপর প্রোটেকশন অফ অল মনুমেন্টস অফ হিস্টোরিক ইন্টারেস্ট, মানে কি হচ্ছে মেনে নাও তাজমহল আছে, তাজমহলের সংগমরমর পাথর জানোই কত দামি হয়। তো এবার কি করবে, ওখানকার মানুষরা কি তাজমহলকে ভেঙে নিজের বাড়িতে পাথরটা নিয়ে চলে যেতে পারে কি না, এমন করে নিয়ে যেতে পারে না। এগুলো তোমাদের কনস্টিটিউশনে বলা আছে, এগুলোকে প্রোটেক্ট করতে হবে। তো এগুলোকে যদি তোমরা করো তাহলে ডেফিনেটলি তোমাদেরকে বিরুদ্ধে কি হবে, একটা আইন
মানে ল পাস করা হবে, তোমাদেরকে ধরে নেওয়া হবে। বাস এটুকু জাস্ট বুঝে রাখো কি হচ্ছে এটা করা যাবে না, এটা ইলিগাল। তো এই জিনিসটা কি তোমাদের আর্টিকেল নাম্বার 29-এ, সরি 49-এ বলা আছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের ব্রিং অ্যাবাউট দ্য সেপারেশন, এটা দরকার নাই। আর্টিকেল 51টা একটু ইম্পর্টেন্ট, এখানে কি হচ্ছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে চলা, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 51-এ বলা আছে। এবার 51-এর এটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল ডিউটি, যেটা আমরা রাশিয়া থেকে নিয়েছি, মানে বলি কর্তব্যগুলো, মানে এইগুলো যদি তোমরা করো তো বেটার। ফান্ডামেন্টাল রাইট আলাদা জিনিস, ফান্ডামেন্টাল ডিউটি আলাদা জিনিস। রাইট মানে কি হচ্ছে এটা যদি কোনো কেউ উল্লঙ্ঘন করে তাহলে ওটার জেল হতে পারে, মানে ওটা হচ্ছে জাস্টিসেবল। আর ফান্ডামেন্টাল ডিউটি হতে মৌলিক কর্তব্য, মেনে নাও কেউ কোনো একটা মৌলিক কর্তব্য পালন করছে না, তো সেটা তার ব্যাপার, সেটার ব্যাপারে কোনো মানে কোর্ট মাথা ঘামাবে না, এটা তোমাদের হচ্ছে কর্তব্য, তোমরা যদি না করো তো কেউ কিছু বলবে না। দেন নেক্সট এখানে কি হচ্ছে মৌলিক কর্তব্য কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 51 এতে বলা আছে। এখানে তোমাদের পার্ট 4 এতে 51 এতে তোমাদের এই জিনিসটা বলা আছে। কোথা থেকে আমরা ধার করেছি, ইউএসএসআর মানে রাশিয়া থেকে ধার করেছি। আর এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল, 42nd অ্যামেন্ডমেন্ট 1976, মানে যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন এটা ছিল না, পরে এটাকে অ্যাড করা হয়েছে। তো এটা ইন্ট্রোডিউস করা হয়েছে 51A আর্টিকেল নাম্বারে। আর এটা রিকমেন্ড কে করেছিল, সোয়ারেন সিং কমিটি এটা রিকমেন্ড করেছিল। তখন যখন নতুন রিকমেন্ড করা হয়েছিল তখন টোটালি কটা ছিল, 10টা ডিউটি ছিল, কিন্তু বর্তমানে এখন তোমাদের একটা ইনক্রিজ করে এখন বর্তমানে কটা আছে, 11টা আছে। মানে যেটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে না, সেটাই হচ্ছে তোমাদের 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে আমরা আরটিই অ্যাক্ট বলি। আরটিই অ্যাক্ট মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট। কত সালে পাস হয়েছে এটা, 2002 সালে পাস হয়েছে। ওই 6 থেকে 14 বছর পর্যন্ত সব ছেলেপেলেদেরকে ফ্রি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। তো এগুলো তোমাদের কটা আর্টিকেল কি কি আছে সব এগুলো পড়ার দরকার না, এগুলো কখনো তোমাদেরকে জিজ্ঞেস করবে না। খুব জোর যদি জিজ্ঞেস করে তো 51A 4-এর এ কিংবা রাশিয়া এগুলোই জিজ্ঞেস করবে। যদি জিজ্ঞেস করতে পারে তো এটা জিজ্ঞেস করতে পারে কত বছর থেকে কত বছর ছাত্রদেরকে এটা ফ্রি এডুকেশন দিতে হবে, এটা হচ্ছে তোমাদের 6 থেকে 14। দেন নেক্সট হচ্ছে ইউনিয়ন, পার্ট 5-এ হচ্ছে তোমাদের ইউনিয়ন। তো ইউনিয়নে আর্টিকেলসগুলো মুখস্থ রাখতে হবে না, এখানে যেগুলো মুখস্থ রাখতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আর্টিকেল 52-তে বলা আছে আমাদের ইন্ডিয়ার একটা প্রেসিডেন্ট হওয়া উচিত। তার প্রেসিডেন্টকে আমরা কি বলে, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। যখন তোমাদের জনগণনা হয়, তো সেন্সাস হয়, তো ফার্স্ট কাকে ধরা হয়, এই আমাদের প্রেসিডেন্টকে ধরা হয়। তো ইন্ডিয়ান প্রেসিডেন্টের ব্যাপারে 3-4টে আমি সব কিছু টেবিলস বানিয়ে দিয়েছি, এটা আমি তো বানাইনি, উইকিপিডিয়া থেকে কপিড আছে। বাস যেগুলো এক্সট্রা অ্যাড করতে হয়েছে সেগুলো আমি একটু এখানে এক্সট্রা অ্যাড করে দিয়েছি, তো ওগুলো একটু দেখে লিও, আমি বলে দিচ্ছি তাও। তো এবার কি হচ্ছে, ফার্স্ট আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন উনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাদব। আর তার টাইমে ভাইস প্রেসিডেন্টও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, তাহলে আলাদাভাবে টেবিল বানাতে হলো না। তো কি হচ্ছে, প্রেসিডেন্ট ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাদব, আর ভাইস প্রেসিডেন্ট ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর উনি ছিলেন ফার্স্ট আমাদের প্রেসিডেন্ট। দেন নেক্সট হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন আগেন প্রেসিডেন্টও হয়ে গিয়েছিলেন, তারপরে জাকির হোসেন তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন যেটা হচ্ছে 5th অফ সেপ্টেম্বর, যেটা ওটাকেই আমরা টিচার্স ডে হিসাবে পালন করি। डेफिनेटली टीचर्स डे ही बोलबो আমি, टीचर्स डे বলতে ভালো লাগে না। দেন নেক্সট হচ্ছে, মজাক করে यार इतना भी सीरियसली मतलब। তো টিচার্স ডে হিসাবে আমরা পালন করি। দেন নেক্সট জাকির হোসেন। এবার দেখো এই ভিডিওটা যেহেতু তোমাদের প্রিমিয়ার ভিডিও, তোমরা আমাকে চ্যাটে জিজ্ঞেস করতে পারো, এমন করে ভিডিওকে পজ করে দাও, দিয়ে তারপরে যে যদি কোনো ডাউট থাকে কিংবা ক্লাস রিলেটেড কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে চ্যাট সেকশনে জিজ্ঞেস করো, আমি লাইভ আছি, তোমাদের চ্যাট সেকশনে লাইভ আছি। এখন ভিডিওটা রেকর্ড করছি, তোমরা চ্যাট সেকশনে আমাকে পেয়ে যাবে। তো দেন নেক্সট হচ্ছে জাকির হোসেনই ছিলেন কি ইন্ডিয়ার সবচেয়ে প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন, আর যিনি অফিস টাইমে অফিস ডিউরেশনে মারা গিয়েছেন। মানে অফিস ডিউরেশন মানে নিজের অফিসে মারা গিয়েছিল এমন না, মানে ওই 5 বছরের ভিতরে নিজের অফিস টেনুয়ারে উনি মারা গিয়েছিলেন। তো জাকির হোসেনের পর কি হলো, দেন নেক্সট অ্যাক্টিং প্রেসিডেন্ট আসবে, নিজের টেনুয়ারটা কমপ্লিট করতে পারলো না। অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে যে অ্যাক্টিং মানে ওই একটার এমন করে ওটা না, ঠিক অ্যাক্টিং মানে কি হচ্ছে, মেনে নাও 5 বছরে তোমাদের প্রেসিডেন্ট হবে। এবার কি হচ্ছে, 4 বছর কমপ্লিট করার পর উনি মারা গেলেন। এবার কি হবে, এই টাইমে কি হবে, এবার প্রেসিডেন্ট নতুন নিয়োগ করা হবে। নতুন নিয়োগ করার জন্য এবার কি, প্রেসিডেন্ট তো একটা অ্যাটলিস্ট লাগবে কাজ কমপ্লিট করার জন্য, মানে থামা, ওই কমপ্লিট ভালো করে কাজ হচ্ছে না ওটাকে জাস্ট একটু স্টপ করার জন্য। তো ওটা হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট, জাস্ট ওই প্রেসিডেন্টের কাজগুলো ওই কিছুদিনের জন্য করছে, যখন নতুন নিয়োগ হয়ে যাবে তখন এই প্রেসিডেন্টটা হটে যাবে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট। তো ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট ইন্ডিয়ার কে ছিলেন, ভিভি গিরি। ওনার ফুল নাম হচ্ছে ভারাহারি ভেঙ্কটগিরি, ঠিক আছে, ইনি ছিলেন ইন্ডিয়ার ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট। তারপর হচ্ছে
মোহাম্মদ হিদায়তুল্লাহ, উনি ছিলেন ইন্ডিয়ার সবচেয়ে প্রথম চিফ জাস্টিস, যে মানে প্রধান বিচারপতি যে হচ্ছে, উনি ছিলেন আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও ছিলেন আর প্রেসিডেন্টও ছিলেন। তারপরে হচ্ছে বিবি গিরিকে আগেন তোমাদের বানানো হলো, আর হি বিকাম দ্য অনলি পার্সন টু বি ইলেক্টেড প্রেসিডেন্ট অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। ইন্ডিপেন্ডেন্ট মানে কোনো মানে পার্টি থেকে বিলং করে না, ইন্ডিপেন্ডেন্ট হিসাবে উনি গিয়েছিলেন। মানে এনডিএ ইউপিএ গভর্নমেন্ট বলে না, এগুলো সব পার্টি যদি থেকে যদি প্রোভাইড করা হয়, এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলা হবে না। ফর এক্সাম্পল মেনে নাও এখানে টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এগুলো সব কিছু আছে। এবার কি হচ্ছে, একটা পার্টির একজন লোক বলছে না আমি কোনো অন্য পার্টির সঙ্গে যাব না, আমি নিজস্ব একটা পার্টি তৈরি করব, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্টি। বুঝতে পারছো, মানে যে কোনো পার্টিকে বিলং করে না। দেন নেক্সট হচ্ছে ফারুকুদ্দিন আলী ছিলেন, তারপরে বিডি জাট্টি ছিলেন, তারপর নীলম সঞ্জীবা রেড্ডি। এটা একটু ইম্পর্টেন্ট, কেন কি হচ্ছে, নীলম সঞ্জীবা রেড্ডি হচ্ছে আন্ধ্রপ্রদেশের ফার্স্ট চিফ মিনিস্টার ছিলেন আর অনলি প্রেসিডেন্ট হু ওয়াজ ইলেক্টেড আনঅপোজড। মানে কি হচ্ছে, ওনার বিরুদ্ধে কেউ দাঁড়িয়েছিলই না, তো এটা হচ্ছে আনঅপোজড, ওনাকে কি করা হয়েছিল, জাস্ট সিলেক্ট করে নেওয়া হয়েছিল। দেন নেক্সট হচ্ছে জয়েল সিং। জয়েল সিং ছিল প্রথম ভাইস প্রেসিডেন্ট, আর ওনার টাইমে অনেক কিছু জিনিস হয়েছিল। ফার্স্ট হচ্ছে উনি ফার্স্ট পার্সন যে পকেট ভিডিও ইউজ করেছিল। পকেট ভিডিও মানে ইন্ডিয়া পোস্টের একটা বিল ছিল, ওটাকে মানে পেন্ডিং করে দিয়েছিল। পকেট ভিডিও তো তোমরা জানো টোটাল ভিডিও কত হয়, 5টা হয়, বাট আমরা 4টে ভিডিও পড়ি, ও 4টে ভিডিওই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভালো করে ফোকাস করে করা দিয়ে আছে, তাই না? অ্যাবসলিউট ভিডিও, পকেট ভিডিও, তারপরে এমন করে যত কিছু আছে, ভিডিও তোমাদের জিজ্ঞেস করবে না। যদি জিজ্ঞেস করে ম্যাক্সিমাম ভিডিও কটা আছে, 4টে আছে, বাস একটুকু পড়ে এলো তাহলেই হবে, আর কিছু জিজ্ঞেস করবে না তোমাদেরকে। দেন নেক্সট হচ্ছে ওনার টাইমে আর একটা জিনিস কি হয়েছিল, অপারেশন ব্লু স্টার, ওই শিখের গোল্ডেন টেম্পলে আর্মি ঢুকানো হয়েছিল, তার জন্য কি হলো, শিখ রায়ট হয়েছিল আর ইন্দিরা গান্ধীকে হত্যা করে দেওয়া হয়েছিল, তো ওনার টাইমে হয়েছিল। দেন নেক্সট হচ্ছে রামাস্বামী ভেঙ্কটরমন, উনি ফ্রিডম স্ট্রাগলে অনেক হেল্প করেছিলেন, তার জন্য উনি কি রিসিভ করেছিলেন, তাম্রা পাত্রা এই উপাধিটা রিসিভ করেছিলেন। দেন নেক্সট শঙ্কর দয়াল শর্মা, তারপরে কে আর নারায়ণ, তারপরে এপিজে আব্দুল কালাম। ইনার ব্যাপারে কি বলা উচিত, মানে সবকিছু জানো, কি ইনাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তারপর অনেক কিছু, উইংস অফ ফায়ার, ইনার লেখা বই অ্যান্ড অনেক কিছু আছে। তারপরে হচ্ছে প্রতিভা দেবী সিং পাটেল, ইনি ছিলেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অ্যান্ড লাস্ট ওমেন প্রেসিডেন্ট, ইনার পর আর কেউ ওমেন প্রেসিডেন্ট হয়নি। তারপরে ভারতরত্ন দিয়ে হয়ে গেছিল আমাদের প্রণব মুখার্জিকে, আর প্রণব মুখার্জি 13তম ছিলেন আর 14তম। এগুলো জিজ্ঞেস করে নিতে পারে, এখন যে প্রেসিডেন্ট হচ্ছে সে কততম, এটা হচ্ছে তোমাদের 14তম, রামনাথ কোবিন্দ এখন বর্তমানে যে প্রেসিডেন্ট আছেন। দেন নেক্সট হচ্ছে কিছু কিছু পোর্শনস, এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন দরকার না, ইলেকশন অফ প্রেসিডেন্ট এটাও দরকার না, এটা ইনডাইরেক্টলি হয়, ঠিক আছে। আমাদের এমএলএ আর এমপিরাই প্রেসিডেন্টকে নিয়োগ চুজ করে। তারপরে প্রসিজার অফ ইমপিচমেন্ট, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে বলা আছে, এটা আর্টিকেল নম্বর 61-তে বলা আছে। যে আর্টিকেলসগুলো ইম্পর্টেন্ট সেটাই তোমাদের দিয়েছি, বেশি আমি কিছু দিইনি। তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আমাদের সেকেন্ড সিটিজেন অফ ইন্ডিয়া, সেটা 63 নম্বরে বলা আছে। এখন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কে হচ্ছে এম ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে, এটা লেখা ছিল না, তোমরা দেখে দিও। দেন নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 64-এ কি বলেছে, ভাইস প্রেসিডেন্ট টু বি এক্স অফিসিও চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট কোনটাকে বলি আমরা, রাজ্যসভাকে বলি। রাজ্যসভার যে চেয়ারম্যান হয়, মানে এক্স অফিসিও চেয়ারম্যান, সেই হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টের নিজস্ব একটা কোনো স্যালারি হয় না, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে ওনাকে স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে পার্ডনিং পাওয়ার কার কাছে হয়, তোমার প্রেসিডেন্টের কাছে হয় আর গভর্নর কাছে হয়, ঠিক আছে। গভর্নরটাও নিচে আসবে, স্টেটে আসবে, এখন তো ইউনিয়ন পড়ছো তোমরা। দেন নেক্সট আর্টিকেল 76-এ কি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যেটাকে হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া বলা হয়, এই হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো বর্তমানে আমাদের যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছে, সে হচ্ছে কে কে বেণুগোপাল। আর এই যত বড় বড় পোস্ট আছে না, সবাইকে কে অ্যাপয়েন্ট করে, সবাইকে অ্যাপয়েন্ট করে আমাদের প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, ঠিক আছে। এখানে আলাদাভাবে কিছু করতে হবে না, তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট যত কিছু আছে আলাদাভাবে আমি একটা যদি পারি তো তোমাদেরকে পিডিএফ ভালো করে বানিয়ে দেবো। দেন নেক্সট হচ্ছে 80 নম্বরে বলা আছে কম্পোজিশন অফ রাজ্যসভা। রাজ্যসভাতে টোটাল কত সিট আছে, 250টা সিট আছে ওখানে। এখন বর্তমানে যদি সিট দেখা যায় তো 245টা আছে। ওয়েস্ট বেঙ্গলের সিট হচ্ছে 14টা, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে আর্টিকেল 81-তে বলা আছে কম্পোজিশন অফ লোকসভা। লোকসভাতে টোটাল সিট কটা, 550টা। 552টা সবাই পড়তাক আগে, কিন্তু এখন কত হচ্ছে 550টা। কারণ কি হচ্ছে, এই দুটো যেটা এক্সট্রা অ্যাড করা হতো না, অ্যাংলো ইন্ডিয়ান, সেগুলোকে আর অ্যাড করা হবে না, সেগুলো তোমাদের কি হয়ে গেছে, অ্যাবলিশ, রিপিল করে দেওয়া হয়েছে। সেটাই তোমাদের এখন বর্তমানে ম্যাক্সিমাম কত হতে পারে, 550টা হতে পারে। কিন্তু এখন প্রেজেন্ট কত আছে, 543টা আছে। আর ওয়েস্ট বেঙ্গলের সিট কটা, ওই মমতা দিদি কত বলেছিল, 42 বলেছিল না, এটাই ওয়েস্ট বেঙ্গলের সিট হচ্ছে লোকসভার কি 42টা আছে বর্তমানে। দেন নেক্সট
এই ডিউরেশন অফ দ্য হাউস অফ পার্লামেন্ট, মানে পার্লামেন্টে কটা হাউস হয়, দুটো হাউস হয়। আর পার্লামেন্ট কত কি কি নিয়ে তৈরি, প্রেসিডেন্ট প্লাস লোকসভা প্লাস রাজ্যসভা, এই তিনটা মিলে তোমাদের পার্লামেন্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, লোকসভাতে ঢোকার জন্য কত বছর লাগে, তোমাদের 25 বছর লাগে। আর লোকসভাকে আমরা কি বলি, লোয়ার হাউস বলি। আর এটা কি আমরা হাউস অফ দ্য পিপল বলি, ঠিক আছে, এটা হয়ে গেল। আর রাজ্যসভাতে ঢোকার জন্য কত বছর লাগে, 30 বছর লাগে। তার জন্য এটা কি বয়স যেহেতু বেশি লাগে, তার জন্য এটাকে আপার হাউস বলা হয়। আর এটা টেনুয়ার যেটা হচ্ছে না, সরি, এটাকে কাউন্সিল অফ দ্য স্টেট বলা হয়, ঠিক আছে। এবার টেনুয়ার কি হচ্ছে, লোকসভা টেনুয়ার হচ্ছে তোমাদের 5 বছরের, আর রাজ্যসভা টেনুয়ার হচ্ছে 6 বছরের। রাজ্যসভাকে কখনো ডিজলভ করা যায় না, কিন্তু লোকসভাটা প্রতি 5 বছর পর ডিজলভ হয়ে যায়। লোকসভা যেহেতু, রাজ্যসভাটা কি হচ্ছে একটা পার্মানেন্ট হাউস, তার জন্য এটাকে ডিজলভ করা হয় না, কিন্তু তার যে মেম্বার্সগুলো হচ্ছে সেগুলো প্রতি 6 বছর পর রিটায়ার হয়ে যায়, মানে 2 বছর পর তাদেরকে রিটায়ার হতে হয়, ঠিক আছে। 1/3 পপুলেশন রাজ্যসভার মানে মেম্বার্সগুলো প্রতি 2 বছর পর পর রিটায়ার হতে থাকে। আর ধরে রাখো রাজ্যসভাতে যত বড় বড় ব্যক্তি আছে সবাই রিটায়ার্ড পার্সন ওখানে যায়। দেন নেক্সট হচ্ছে তোমাদের জয়েন্ট স্টেট। তো জয়েন্ট সিটিং কে ডাকতে পারে, ডাকে প্রেসিডেন্ট, কিন্তু ওটাকে প্রিসাইড কে করে, সেটাকে লোকসভার স্পিকার প্রিসাইড করে। মানে মেনে নাও কোনো একটা বিলে ঝামেলাও চলছে, তো এবার কি হচ্ছে, আমাদের পার্লামেন্ট বিল্ডিং তো এমন আছে, এখানে লোকসভা আছে, এখানে রাজ্যসভা আছে, আর এখানে তোমাদের জয়েন্ট সিটিং রুমটা আছে। এবার কি হচ্ছে, যদি ঝামেলা হচ্ছে সবাইকে একটা রুমে ডাকা হলো, তারপরে প্রেসিডেন্ট বললো আয় সবাই একসঙ্গে, যত কিছু ঝামেলা আছে সবাই একসঙ্গে মিটিয়ে নেয়। তারপরে এবার কি হচ্ছে, মিটানোর জন্য এবার কাউকে তো লিডার বানানো হবে, তো লিডার কাকে বানানো হয়, লোকসভার যে স্পিকার হচ্ছে এখন বর্তমানে ওম বিড়লা, তাকে বানানো হচ্ছে। এমন করে তোমাদের লোকসভার যে স্পিকার হয় তাকে কি প্রেসাইড করতে বলা হয়, ঠিক আছে। তো সমান কি, মানে ডাকে কে, প্রেসিডেন্ট ডাকে, কিন্তু যে লিডার হয় সে হচ্ছে প্রিসাইডিং লিডার, সে হচ্ছে লোকসভা। দেন নেক্সট হচ্ছে 110 নম্বর আর্টিকেলে বলা আছে তোমাদের মানি বিলস এর ব্যাপারে বলা আছে। আর 12 নম্বরে ফিনান্সিয়াল বাজেট, আমাদের যেটা বাজেট হয় না প্রতি বছরে ফেব্রুয়ারির ফার্স্ট ওয়ার্কিং ডেতে যেটা হয়, মেনে নাও 1 ফেব্রুয়ারি সানডে হলো, তো এখানে হবে না, 2 ফেব্রুয়ারিতে হবে, তাই ফার্স্ট ওয়ার্কিং ডে, 1 ফেব্রুয়ারি কখন না, ফার্স্ট ওয়ার্কিং ডে হতে হয়, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে অর্ডিন্যান্স পাস করতে পারে প্রেসিডেন্ট কত নম্বর ধারা দিয়ে, আর্টিকেল 1, 2, 3। দেন নেক্সট হচ্ছে সিট অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের সিট কোথায় আছে, এটা দিল্লিতে আছে। দিল্লি থেকে কোথাও শিফট করতে পারে, সেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে, কিন্তু বর্তমানে কোথায় আছে, দিল্লিতেই আছে। আর সুপ্রিম কোর্টের টোটাল মেম্বার্স এখন কটা আছে, 33টা জাজ আছে, আর প্লাস একটা তোমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে আমাদের, 34টা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। কারণ কি আমরা 30+1 পড়ি তো, কিন্তু এটা এখন আপডেট করে দেওয়া হয়েছে 2020-তে সেপ্টেম্বরে আপডেট করে দেওয়া হয়েছে, তো এটা একটু দেখে নিও। দেন নেক্সট হচ্ছে কন্ট্রোল অডিটর জেনারেল, যে হচ্ছে হাইয়েস্ট মানে অডিটিং অফিসার বলা হবে ইন্ডিয়ার, সে হচ্ছে কন্ট্রোল অডিটর জেনারেল। এখন বর্তমানে কে আছে, গিরিশ চন্দ্র মুর্মু আছে। দেন নেক্সট হচ্ছে লিস্ট অফ প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার কে কে কি কাজ করেছিল একটু দেখে নাও। এই কাজ তো কিছুই না, জাস্ট একটু দেখে নাও কে ফার্স্ট সিলেক্ট করে আসলো, কার কি ব্যাপারে কি ইম্পর্টেন্ট। তো জওয়াহরলাল নেহরু সবচেয়ে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার ছিলেন, আর ওই আমাদের উনি কি ছিলেন, ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন। দেন নেক্সট হচ্ছে গুলজারিলাল নন্দা ফার্স্ট অ্যাক্টিং প্রাইম মিনিস্টার ছিলেন, অ্যান্ড ফার্স্ট অ্যাক্টিং অ্যান্ড অনলি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। তারপরে হচ্ছে কারণ কি হচ্ছে, জওয়াহরলাল নেহরু মারা গিয়েছিলেন, জাস্ট হার্ট অ্যাটাক না কি হয়েছিল, তারপরে মারা গিয়েছিলেন, তারপরে তোমার গুলজারিলাল নন্দাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বানানো হয়েছিল। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী সেকেন্ড আমাদের প্রাইম মিনিস্টার হলেন। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী কি হচ্ছে, ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি বাইরে গিয়ে মারা গিয়েছিলেন, মানে তাস্কেতে গিয়ে হার্ট অ্যাটাক হয়েছিল না কি হয়েছিল এখন পর্যন্ত এটা একটা মিস্ট্রি, তার জন্য কেউ জানে না। তো এটা হচ্ছে তোমাদের জাস্ট বাইরে গিয়ে অ্যাব্রোডে গিয়ে মারা গিয়েছিলেন। দেন নেক্সট গুলজারিলাল নন্দা আগেন মিনিস্টার হলেন। তারপরে এই ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার হলো। ইন্দিরা গান্ধী হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার। তারপরে মোরারজি দেশাই, ওল্ডেস্ট প্রাইম মিনিস্টার বলা হচ্ছে মোরারজি দেশাইকে। তারপরে চৌধুরী চরণ সিং, তো ইনি ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন যিনি পার্লামেন্টের বিল্ডিংয়ে কখনো যায়নি, পার্লামেন্টে কখনো ফেসই করেনি। দেন নেক্সট ইন্দিরা গান্ধী, তারপরে হয়েছিল রাজীব গান্ধী যে হচ্ছে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তারপরে ভিপি সিং, তারপরে চন্দ্রশেখর, তারপরে পিভি নরসিমহা রাও, তারপরে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী টেনুয়ারটা সবচেয়ে শর্টেস্ট ছিল। অটল বিহারী বাজপেয়ী পরে আগেন রি-ইলেক্ট হয়েছিল, কিন্তু অটল বিহারী বাজপেয়ীটা 13 দিনের একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছিল, এটা সবচেয়ে শর্টেস্ট টেনুয়ার বলা হয়। তারপরে হচ্ছে এইচ ডি দেবেগৌড়া, তারপরে ইন্দর কুমার গুজরাল, তারপরে অটল বিহারী বাজপেয়ী আগেন এসেছিলেন। তারপরে বেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলা হয় একদিক থেকে। তারপরে হচ্ছে মনমোহন সিং, তারপরে হচ্ছে এখনকার আমাদের মোদিজি। তারপরে হচ্ছে স্টেটে হচ্ছে একটা গভর্নর হওয়া উচিত। তো স্টেটের যে এক্সিকিউটিভ হেড হয় সে কি হয়, গভর্নর হয়, আর নমিনাল হেড আমাদের চিফ মিনিস্টার হয়। তারপরে পার্ডনিং পাওয়ার আছে, হ্যাঁ গভর্নরের পার্ডনিং পাওয়ার আছে। তারপরে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, যেমন হচ্ছে আমাদের
কান্ট্রির সবচেয়ে হাইয়েস্ট ল অফিসার কাকে বলা হয়? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বলা হয়। সেম টু সেম কি হচ্ছে স্টেটের সবচেয়ে হাইয়েস্ট ল অফিসার কাকে বলা হয়? অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়াকে বলা হয়, আর্টিকেল 165 এ বলা আছে। তারপর হচ্ছে হাইকোর্টস, টোটাল হাইকোর্ট ইন্ডিয়াতে কটা আছে? টোটাল হাইকোর্ট 25টা আছে। আগে 22টা ছিল, তারপরে 3টে অ্যাড করে হলো, এখন 25টা বর্তমানে হাইকোর্ট আছে। তারপরে পাওয়ার অফ হাইকোর্ট টু ইস্যু রিট এখনই তোমাদেরকে পড়ালাম, আর্টিকেল 226 এ তোমাদের বলা আছে। তারপরে রিপিল, এগুলো জাস্ট পার্টগুলো পড়িলিও, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর হচ্ছে আর্টিকেল নাম্বার 266, এখানে কনসলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস ফান্ডের ব্যাপারে বলা আছে। মানে কি হচ্ছে, যাদেরও স্যালারি দিয়ে হয় না, যত ব্যক্তি আছে, যত পাবলিক জব করে, যারা গভর্নমেন্ট জব করে, সবাইকে কোথা থেকে স্যালারি দেওয়া হয়? এখান থেকে তোমাদেরকে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড আর কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। আর তারপর হচ্ছে আর্টিকেল 267, এখানে কি বলা আছে? কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, মানে কি হচ্ছে আপদা যদি আসে, মানে হঠাৎ কোনো একটা ভূমিকম্প চলে আসলো কোনো একটা স্টেট কিংবা কোনো একটা জায়গাতে, অনেক বড় আপদা চলে আসছে, বন্যা চলে আসছে, কিংবা যে কোনো প্রবলেম চলে আসছে, এখানে টাকার দরকার, তো এটার জন্য কি এমার্জেন্সি একটা ফান্ড রাখা হয়। তো কন্টিনজেন্সি মানে হচ্ছে এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে? তো এমার্জেন্সি ফান্ড আর্টিকেল 267 এ বলা আছে। তারপর হচ্ছে ফিনান্স কমিশন, এটা হচ্ছে এনকে সিং 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন। তো ফিনান্স কমিশন 280 আর্টিকেলের নাম্বারে বলা আছে, এখানে কি হচ্ছে যে ট্যাক্সটা কালেক্ট হয় না, সেটাকে স্টেট আর সেন্ট্রালে কেমন করে ডিস্ট্রিবিউট করতে হবে, সেটা ফিনান্স কমিশনের কাজ হচ্ছে। তারপরে রাইট টু প্রপার্টি, যেহেতু এটা একটা আমাদের কি ছিল, ফান্ডামেন্টাল রাইট ছিল, মৌলিক অধিকার ছিল, কিন্তু এটাকে হটিয়ে কিসে নিয়ে আসা হয়েছে? আর পার্ট নাম্বার 22-এ তোমার, সরি, পার্ট নাম্বার 12-তে আর্টিকেল নাম্বার 300A-তে নিয়ে হয়েছে। এটা এখন আর ফান্ডামেন্টাল রাইট না, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে সার্ভিসেস আন্ডার সেন্ট্রাল অ্যান্ড স্টেট, ওই আইএএস আইপিএস আর তোমাদের এই যে ডাব্লিউপিএসসি কিংবা যে কোনো স্টেটের পিএসসি, সবকিছু তোমাদের এখানে বলা রয়েছে। তারপর ইলেকশন হওয়া উচিত। তো ইলেকশনটা কি হচ্ছে, একটা যেটা আমরা ইলেক্ট করি সেটা হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল রাইট, না কনস্টিটিউশনাল রাইট, না লিগাল রাইট, না অ্যাডাল্ট সাফরেজ? তো এটা হচ্ছে তোমাদের অ্যাডাল্ট সাফরেজ, ঠিক আছে? যখন তোমার 18 বছর হবে তখন তুমি এটাকে ভোট দিতে পারো, যখন যাকে খুশি। তারপর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের কটা আছে? আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টোটাল 22টা আছে, কিন্তু এবার বলে আমাদের রাষ্ট্রভাষা কি হচ্ছে? হিন্দি না, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা না। কারণ কি হচ্ছে, আমাদের রাষ্ট্রের কোনো ভাষা নাই, কোনো ধর্ম নাই। হিন্দিকে হ্যাঁ প্রমোট করতে হবে, এটা বলা আছে, কিন্তু হিন্দি কখনো আমাদের রাষ্ট্রভাষা না। দেন নেক্সট হচ্ছে ইমার্জেন্সি প্রভিশনস। ইমার্জেন্সি কটা আছে? টোটাল ইমার্জেন্সি হচ্ছে 3টে। সেটা কি হচ্ছে? আর্টিকেল 352, 4 যোগ করো, তারপরে 356, আবার 4 যোগ করো, তারপরে 360। তো আর্টিকেল 352 হচ্ছে আমাদের কি ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি ব্যবস্থা যেটাকে বলি, যেটা টোটাল কতবার হয়েছে? 3বার হয়েছে। একটা ইন্ডো চায়না ওয়ার, একটা ইন্ডো পাক ওয়ার, আর একটা হচ্ছে ইন্দিরা গান্ধী নিয়েছিলেন 1935-এ। তারপর হচ্ছে স্টেট এমার্জেন্সি, যেটাকে আমরা কি বলি? প্রেসিডেন্ট রুল কিংবা কনস্টিটিউশনাল এমার্জেন্সিও বলতে পারো এটা। তো এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন, এটা অনেকবার অনেক জায়গায় হয়েছে, কিন্তু সবচেয়ে বেশিরভাগ কোথায়? পাঞ্জাবে হয়েছে। তারপর হচ্ছে আর্টিকেল 360। আমি ননস্টপ বলতে থাকছি কারণ একটু সময় কম আছে, 8টা 43 হয়ে গেছে, 9টার সময় আমাকে আপলোড করতে হবে এটা। তারপর হচ্ছে তোমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সি কি হচ্ছে? ওই আর্থিক জরুরি ব্যবস্থা, এটা কখনো আসেনি। ফিনান্সিয়াল এমার্জেন্সি যদি আসে তাহলে কি হবে? সরকারি কর্মচারী যারা হচ্ছে না, তাদের স্যালারিটা কাটা হয়। তো এটা করোনাতে বলা হচ্ছিল করা হবে, কিন্তু এখন করা হয়নি। দেন নেক্সট হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। অ্যামেন্ডমেন্ট কোথা থেকে আমরা ধার করেছি? সাউথ আফ্রিকা থেকে ধার করেছি। আর্টিকেল 365-এ অ্যামেন্ডমেন্টের ব্যাপারে বলা আছে, মানে সংবিধানকে কি সংশোধন করা হয় না? হ্যাঁ করা হয়। টোটাল কটা হয়েছে? 104টা হয়েছে, সেটাই তোমাদেরকে পরে পার্টে এখন বলছি। তারপরে হচ্ছে স্পেশাল অ্যান্ড টেম্পোরারি প্রভিশনস, এটা অত ইম্পর্টেন্ট না। দেন নেক্সট হচ্ছে, এখানে তোমাদেরকে ফুল কমপ্লিট করালাম, এখন থ্যাংক ইউ না। এবার দেখো এখানে অ্যামেন্ডমেন্টে একটু জাস্ট পড়ে নাও, 4-5 মিনিটে বলে দিচ্ছি যে অ্যামেন্ডমেন্টগুলো, যত অ্যামেন্ডমেন্ট হয়েছে আজ পর্যন্ত, সব অ্যামেন্ডমেন্ট যে পড়তে হবে এমন না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে। দাঁড়াও, আমি চেষ্টা করেছি 4টে পেজে, মানে তোমরা কি করবা, যেমন এটা হচ্ছে তোমাদের পেজ, এখানে জেরক্স করবে একটা, এদিকে একটা জেরক্স করবে, তাহলে তোমাদের 2টো পেজে জেরক্স হয়ে যাবে, একটু কম খরচায় তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে টোটাল অ্যামেন্ডমেন্ট কটা হয়েছে? 104টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আর এটাই লাস্ট তোমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখে নাও কি কি হচ্ছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কখন হয় আমাদের? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয় 1951-এ হয়েছিল। এটা 9 শিডিউল অ্যাড করা হয়েছিল, 8টা শিডিউল ছিল না, দিয়ে তারপরে 9 শিডিউল অ্যাড করা হয়েছে। সবুজ রঙে যেটা করা আছে এগুলো হচ্ছে শিডিউল। তো শিডিউল দেখি কখন কখন কি অ্যাড করা হয়েছে। তারপরে সবুজ 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 সবুজ, আইরে সবুজ, কোথায় রে আছিস? এই তো, আরে ক্যা হো জাতা হ্যায়। হ্যাঁ, তো এখানে দেখো সবুজ 10 নম্বর শিডিউল এটা হয়ে গেল। তারপরে আর সবুজ আছে, আর সবুজ এই তো এখানে আছে। 11 নম্বর শিডিউল এখানে হয়ে গেল।
আর 12 নম্বর শিডিউল এখানে হলো। সবুজগুলো তার জন্য এমন করে আলাদাভাবে আলাদা রং করে দিয়েছি, তো রং একটু দেখে নিও, ঠিক আছে। আর যেহেতু জেরক্স তো তোমরা করবা কি ব্ল্যাক এন্ড হোয়াইটে, তো এখানে পিডিএফ দেখে নিও। তো নেক্সট হচ্ছে 7th অ্যামেন্ডমেন্টে, এটা হচ্ছে স্টেট রিকগনিশন অ্যাক্ট, এটা অত ইম্পর্টেন্ট না। তারপর এটাও ইম্পর্টেন্ট না, এটাও ইম্পর্টেন্ট না। তোমাদেরকে যেটা পড়তে হবে পাওয়ার অফ পার্লামেন্ট, এগুলো পড়তে হবে না। আর্টিকেল 360 অ্যাবলিশন অফ, এটাও দরকার নাই, এটা পড়তে হবে তোমাদেরকে, যেটা হচ্ছে 52nd অ্যামেন্ডমেন্ট। 36 অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে 1975-এ সিকিমকে ফুল ফ্লেজ স্টেট বানিয়ে দেওয়া হয়েছিল। আগে ইউনিয়ন টেরিটরি ছিল এটা, তারপরে স্টেট বানানো হয়েছিল। তো কখন বানানো হয়েছিল এটাকে স্টেট? 26শে এপ্রিল 1975-এ এটাকে স্টেট বানানো হয়েছিল। এটা কমপ্লিট হয়ে গেল। দেন নেক্সট হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট 42nd অ্যামেন্ডমেন্ট 1976। এখানে কি হচ্ছে, তোমাদেরকে 3টে ওয়ার্ডস অ্যাড করা হয়েছিল, আমি বলেছিলাম না প্রিয়াম্বলে এর আগে ভিডিওতে, সোভারেন, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, এই তিনটা, সরি, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই লাল রংগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই 3টে ওয়ার্ড তোমাদের অ্যাড করা হয়েছিল। তারপরে কি হচ্ছে, এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, কেন কি এটা অনেক বড় ছিল। আর তারপরে অনেক কিছু অ্যাড করা হয়। ফর এক্সাম্পল, এটা হচ্ছে তোমাদের সরেন সিং কমিটি কি বলেছিল, আমাদের আর্টিকেল 4 এর পার্ট 4-এর এতে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করতে, সেটা হচ্ছে আর্টিকেল 51A-তে। তখন 10টা ছিল, তারপরে আস্তে আস্তে একটা অ্যাড করে দেওয়া হলো। তারপরে হচ্ছে তোমাদের আর্টিকেল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 44th অ্যামেন্ডমেন্ট 1978। টাং টুইস্টিং অনেক হচ্ছে, অনেক ভুল বলছি, তো যাই হোক তোমরা এটা দেখে লিও, অনেক ফাস্ট বলছি। তো এখানে কি হচ্ছে, রাইট টু প্রপার্টি, এটা হচ্ছে আমাদের কি এখন বর্তমানে লিগাল রাইট, ঠিক আছে। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু এখন এটা লিগাল রাইট। কত নম্বর আর্টিকেল বলা আছে? আর্টিকেল নাম্বার 300A-তে দেওয়া আছে। তারপরে শিডিউল তো তুমি দেখে নিয়েছো, 52nd শিডিউলে অ্যান্টি ডেফেকশন ল, মানে দলবদল আইন নিয়ে আসা হয়েছিল। কত সালে এটা নিয়ে এসেছিল? রাজীব গান্ধী নিয়ে এসেছিল, 1985-এ নিয়ে এসেছিল। তারপর হচ্ছে স্টেটহুড, গোয়াকে স্টেটহুড দেওয়া হয়েছে। তো গোয়া তোমাদের স্টেটহুড কখন পায়? 1987-এ পায়। পন্ডিচেরিকে স্টেট বানানো হয়েছিল 1954-এ, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে কনস্টিটিউশন ভোটিং এজ। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে জিজ্ঞেস করে। 61তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989-এ কি করা হয়েছিল, আমাদের যেটা ভোটিং এজ 21 ছিল না, ওটাকে কমিয়ে কত করে দিয়েছিল? ভোটিং এজ 18 করে দিয়েছিল। মানে 18 বছর যদি হয় তাহলে তোমরা ভোট দিতে পারবে, এটা করে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজন, দিল্লিকে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বানানো হয়েছিল কত নম্বর आर्टिकल संविधान संशोधन है 69 कॉन्स्टिट्यूशन अमेंडमेंट एक्ट है 1991 है, जब सर का बर्थडे आता है 1991 में। देन नेक्स्ट है आपका 73rd अमेंडमेंट, এটা কি হয়েছিল, আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপারে করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কি 11তম শিডিউল। ওকে, দেন নেক্সট 74-এ ওই 12 শিডিউল, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটির ব্যাপারে অ্যাড করা হয়। তারপরে 77 দরকার নাই, 78 দরকার নাই, 80 এই তোমাদের হচ্ছে 86 ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে 86টায় কি করা হয়েছিল, তোমাদের আর্টিকেল 21-এর এ অ্যাড করা হয়েছিল। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, কিসের? রাইট টু এডুকেশন। সেটা হচ্ছে 6 থেকে 14 বছরের ছেলেদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে, সেটাই হচ্ছে তোমাদের রাইট টু এডুকেশন। আর রাইট টু এডুকেশন একটা কখন পাস হয়েছিল? একটা পাস হলো 2009। কিন্তু রাইট টু এডুকেশন যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট অ্যাড হলো, সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কখন হয়েছিল? 2002-এ হয়েছিল। এটা কনফিউশন খেয়ে যাবে না, অ্যাক্ট যদি বলে 2009 হবে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে তারপর আর কিছু ইম্পর্টেন্ট কোঅপারেটিভ সোসাইটি দরকার নাই এখানে। হ্যাঁ, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্ট, এটা জিজ্ঞেস করলে, যেমন বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি অ্যাক্ট হয়েছিল না, এলবিএ অ্যাক্ট, এটা 100তম অ্যামেন্ডমেন্ট। আর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা হচ্ছে তোমাদের 101তম অ্যামেন্ডমেন্ট। এখানে কি হচ্ছে জিজ্ঞেস করলে কত সালে হয়েছিল, এটা 1 জুলাই 2017 থেকে এটা কার্যকারী হয়। তারপরে হচ্ছে আর কিছু অত ইম্পর্টেন্ট নয়। তারপরে এটা যেটা এখন পর্যন্ত কোথাও ওয়েস্ট বেঙ্গলে তো দেখতে পাই না, কখন যে হবে, 10% রিজার্ভেশন দেওয়া হচ্ছে ইডব্লিউএস মানে ইকোনমিক উইকার সেকশনসদেরকে। আর তারপরে লাস্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে তোমাদের 104তম অ্যামেন্ডমেন্ট, যেটা কি করা হয়েছে, মানে জাস্ট একটা কনস্টিটিউশন ফর্ম করা হয়েছে তোমাদের টোটাল। তো এখানে পুরো কমপ্লিট করে দিলাম। এবার যদি তোমাদেরকে আমার ক্লাসটা ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা ক্লাসগুলো পারচেজ করতে চাও তো ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে 9609714558, এটা আমার পার্সোনাল নাম্বার। এখানে WO লিখে নেবে, তাহলে আমি তোমাদেরকে ডিটেলসগুলো বলে দেবো। আর ডিটেলসগুলো তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে, ওখান থেকে তোমরা দেখে ডাইরেক্ট পেমেন্ট করে, পেমেন্ট না জাস্ট 100 টাকা, বেশি না, জাস্ট 100 টাকা। তোমাদেরকে আমি বলেছি 50-এর বেশি ক্লাস দেবো, আর কি তোমাদেরকে পিডিএফ তো প্রোভাইড করছি, তো দেখো 1 টাকাও তোমাদের পড়বে না, ঠিক আছে। তো ডেফিনেটলি 100 টাকায় তোমাদেরকে অনেক কিছু পড়ানো হচ্ছে, খেটে খেটে পড়ানো হচ্ছে। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফার্ট ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, ওদেরকে বলো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।